মায়া গো কাইন্দ না আসমান বিচা সারি কিনারম। আমি সরোয়ার মনসুর, আমি গান করি এবং পেশায় একজন রিক্সা চালক এবং বইয়ের পোকাও। তো 7 সিক্রেট নামের অনেকগুলো বই। তো এর মানে হলো যে আমার হলো যে এখানে আর চাকরি নেই। এই বই দেখে আমার মাথা ঠিক থাকতো না, ছাঁটাই করা হলো বলা যেতে পারে। ইংরেজি সাহিত্যের সাথে আসলে আমাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম, যে রিক্সা চালানোতে লেগে গেলাম। আমি সরোয়ার মনসুর, আমি পেশায় একজন রিক্সা চালক। আমি গল্পগ্রাফিতে এসেছি আমার নিজের গল্প বলার জন্য। আমি আশা করি আপনারা আমার জীবনের গল্প শুনবেন। আমার জন্ম 1987 সালের 11 ডিসেম্বর। আমার শৈশবটা কেটেছে গ্রামে 1997 সাল পর্যন্ত। আর আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সুহাগী ইউনিয়নে বারুই গ্রামে। সেখানে 97 সাল পর্যন্ত ছিলাম। এরপর অর্থনৈতিক কারণে, যেটা কেন মানুষ হলো যে মাইগ্রেশন করে আর যে গ্রাম থেকে শহরে আসে, ঠিক সেই একই রকম কারণে, যে কারণে মানুষ মূলত হলো শহরে পাড়ি জমায়, আমাদেরও একই রকম একটা কারণ ছিল, সেটা অর্থনৈতিক কারণ। যে গ্রামে আমরা হল যে কোনো না কোনোভাবে হলো যে সারভাইভ করতে পারছিলাম না, এই জন্য আমরা শহরে চলে আসি। 1996 সালে আমি ক্লাস 5 পাস করি এবং 97 সালে আবার আমি 5ম শ্রেণীতে ভর্তি হই। তো এখানে মজার ব্যাপার হলো দীর্ঘ টানা কয়েক বছর হলো আমাকে বারবার 5ম শ্রেণীতে ভর্তি হতে হয়েছিল। সেটা 2004 সাল পর্যন্ত হলো যে এটার একটা ধারাবাহিকতা ছিল। 97 সালে আমরা প্রথম রামপুরার পূর্ব হাজীপাড়ায় এসে আমরা একটা মোটামুটি একটা বাসায় উঠি। তো কিছুদিন যাওয়ার পর 1998 বন্যা হয়। তো সেখান থেকে আমাদের বাসায় পানি উঠে যায়, বন্যার পানিতে প্লাবিত হয়ে আমাদের বাসা মানে ডুবে যায়। সেটা একটা নিচতলা ছিল। তখন আমরা সেখান থেকে পূর্ব রামপুরা যাই। এখান থেকে যেমন 98 আমাকে ভর্তি করা হয় পূর্ব রামপুরা হাই স্কুলে 5ম শ্রেণীতে। এরপর আবার 99 সালে আমি ওই স্কুলে আবার 5ম শ্রেণীতে থেকে যাই। আমি পরীক্ষা দিইনি, আমি স্কুল পালাতাম। এজন্য আমাকে বারবার হলো যে আমার বাবা স্কুলে ভর্তি করতেন, চেষ্টা করতেন যেন ওনার ছেলেটা সবাই যেরকম পড়াশোনা করে ওরকম পড়াশোনা করে মানুষ হোক। কিন্তু আমার বাবার ইচ্ছে কখনো হয়তোবা আমি পূরণ করতে দেইনি। তো স্কুল পালানোর সময়টা আমার মানে আমি যে গল্প বলছি সেই গল্প বলার একটা অনুষঙ্গ হিসেবে বলা যেতে পারে, যে সেই সময়টার কথা। তো 98, 99, 2000, 2001, 2, 3, 4 এই কয়েকটা বছর আমার জীবনের স্কুলে ভর্তি হয় এবং স্কুল পালানো এই বিষয়টা। তো আমি ক্লাসে খুব ভালো ছাত্র ছিলাম না বলা যেতে পারে, কখনোই যেটাকে বলে যে মনোযোগী ছাত্র ওরকম ছিলাম না। পড়াশোনায় খুবই ফাঁকিবাজ ছিলাম। তবে একটা বিষয় ছিল আমার, যেটা বলতে হয় যে আমি যেটা শিখতাম চেষ্টা করতাম ভালোভাবে শেখার। তো ওই সময়টাতে যেমন 2000, 2001, 2, 3, 4 এই সময়টাতে আমি প্রথমে আমার স্কুলের সামনে পত্রিকা ছাটা হতো, যেগুলো হলো পাড়ার ক্লাবের লোকেরা সেখানে হলো পত্রিকা ছেড়ে দিত। তো আমি সেই পত্রিকাগুলো পড়তাম এবং সেখানে একটা ছিল হলো যে সব পত্রিকাতেই তখনকার ট্রেন্ড ছিল, আমি জানি না এর আগে কেমন ট্রেন্ড ছিল, কিন্তু আমাদের সময়ে যে পত্রিকায় একটা সাহিত্য পাতা থাকতো, বিশেষ করে ছুটির দিনগুলোতে সেই
সাহিত্য পাতা প্রকাশিত হতো। এছাড়াও নানা ধরনের সাহিত্য থাকতো, বিশেষ করে খবরাখবর, সাহিত্য বিষয়ক খবর এবং হলো যে প্রবন্ধ। তো ওই সময়টাতেই আমি এগুলো দেয়ালে সাঁটানো পত্রিকাগুলো হলো যে পড়তাম। আর বিশেষ আকর্ষণ থাকতো সেই সাহিত্যের পাতাটা, যে এখানে হলো যে কি লিখছে। তো আমি যদি বলি যে আমার আসলে শিক্ষক কে মূলত, এবং আমার সারা পৃথিবীর সাথে, এই যে একটা বিশাল পৃথিবী, এই পৃথিবীতে বিচিত্র রকমের মানুষ, বিচিত্র রকমের দেশ, বিচিত্র রকমের জাতি, বিচিত্র রকমের সাহিত্য, এটার সাথে পরিচয় ঘটিয়েছে হলো মূলত পত্রিকা। পত্রিকার প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমি বলি যে আমার কৈশোরের শিক্ষক, এবং এই যে একটা বিশাল পৃথিবী, বৈচিত্র্যময় পৃথিবীর সাথে যে আমার সম্পর্ক তৈরি করে দিয়েছে, সেটা হলো পত্রিকা। এবং যে সাহিত্যের নেশাটা, মানে আমি যে বইয়ের পোকা বলা যেতে পারে যে ছিলাম, সেটার মানে সূত্রটা সেই পত্রিকা থেকেই শুরু হয়। তো যেমন আমি যখন এই রকমারির অফিসে ঢুকছি, তো রকমারি অফিসের উল্টা পাশে দেখলাম যে অনেকগুলো পত্রিকা সাঁটানো, নানা ধরনের পত্রিকার নাম। তো এই যে আমার ওই সময়ের কিশোর বয়সের যে একটা নেশা, যে দেয়ালে একটা কিছু লেখা আছে, মানে পত্রিকা সাঁটানো আছে, দাঁড়িয়ে যাওয়া। তো আজকে আমি সেই আমার কিশোর বয়সের স্মৃতিটা এখানে একটু উস্কে উঠেছিল। যেমন আমি যখন এই গলিটাতে ঢুকি, তখন সীমান্ত ভাই, যিনি আমাকে রকমারি থেকে ডেকেছেন, ওনাকে আমি ফোন দিই। তো উনি বললেন যে ভাই দাঁড়ান, আমি আসছি। এই সময়টুকুতে হলো যে আমার ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম, সেই সাঁটানো পত্রিকা, মানে সে হলো অখ্যাত পত্রিকা কতগুলো। তো এভাবে শুরু হয়, এভাবে শুরু হচ্ছিল আমার আসলে জীবনটা। তো যখন তখন পত্রিকায় তো হলো যে পড়াশোনা, মানে আমার সাহিত্যের যে, যেমন আমার সেই সময়কার যে বয়স এবং আমার যে মানসিকতা, সেই মানসিকতার অনুপাতে, যে মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে হয়তো বা তেমন কোনো গল্প, প্রবন্ধ অথবা ছড়া এগুলো প্রকাশিত হতো না, খুব কম। শুক্রবারের ছোটদের জন্য যে একটা বিশেষ অংশ থাকতো, সেটাতে কম বেশি পাওয়া যেত। তো এখান থেকে আর আমার তো ছিলই যে পাঠ্য বইয়ের একটা সেখানে আমার আগ্রহ কম বেশি ছিল। দেখা যেত যে আমার কাছে পাঠ্য বই এসেছে, আমি হলো প্রথম কয়েক মাস হলো যে পাঠ্য বই নিয়ে পড়ে থাকতাম এবং খুব মনোযোগ দিয়ে পড়তাম। যে এটা আমার সুবিধা হতো কি, যখন আমি বার্ষিক পরীক্ষায় অথবা বিভিন্ন পরীক্ষা যেতাম, আমার কোনো অসুবিধা হতো না, আমি উতরে যেতাম বিষয়টা। কিন্তু ক্লাস ফাঁকি দেওয়া আমার তখন একটা মানে অভ্যাসে দাঁড়িয়েছিল, ক্লাসে না যাওয়া। তো আমি কি করতাম, টাকা পয়সা হলো তখন আমাদের তা এর কোনো উপায় ছিল না। টাকা পয়সা হলো যে বাবা 10 টাকা 5 টাকা দিতে, মায়ের কাছ থেকে চেয়ে চিনতে, অথবা মামা নানা এদের কাছ থেকে টাকা পয়সা চেয়ে যে টাকাগুলো হতো, এই টাকাগুলো নিয়ে আমি একদিন হলো এক হকার, উনি কাগজ কেনেন, বিভিন্ন হলো যে ভাঙারি জিনিসপত্র কেনেন, পুরনো জিনিসপত্র। তো ওনার কাছে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে পুরনো বইগুলো যে আপনারা সংগ্রহ করেন, এগুলো নিয়ে আপনারা কি করেন? তো ভদ্রলোক বললেন যে এগুলো নিয়ে আমরা আনন্দবাজার নামে একটা জায়গা আছে পুরান ঢাকার কাছে, সেখানে নিয়ে আমরা এইখানকার এইসবের মোকাম বাঙালি জিনিসপত্র এরা কিনে সেখানে আমরা দিয়ে দিই। আচ্ছা, তারপরে এরাই বইগুলো কি করে, আমার একের পর এক কৌতূহলের জায়গা থেকে প্রশ্ন করছি। উনি বলল যে কিছু কিছু বই বিশেষভাবে হলো যে যেমন পল্টন এবং নীলক্ষেতের ফুটপাতে কিছু বই বিক্রি হয়, তাদের হাতে শেষ পর্যন্ত চলে যায়। তখন আমার একটা মাথায় আইডিয়া তৈরি হলো যে আচ্ছা, আমি তো এইভাবে ওইখান থেকে বই জোগাড় করতে পারি। তো তখনও আমি যে হকার যারা ছিল তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, যে তারা যখন এলাকায় ঢুকতো আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, এবং তারা যেসব বইগুলো জোগাড় করতো, মানে তাদের কাছে আসতো বিভিন্ন ধরনের বই,
তো সেখানে আমার যে বইটা ভালো লেগে যেত আমি তাদের কাছ থেকে হয়তো দেখা গেল আমার খাতা, আমার কতগুলো পুরনো খাতা আছে অথবা পুরনো বই আছে যে পাঠ্য বই, ওগুলোর বিনিময়ে হলো ওই কিছু বেশি দিয়ে আমি এই বইগুলো সংগ্রহ করতাম। এইভাবে হলো আমার বইয়ের সাথে আসলে সম্পর্কটা তৈরি হয়। কিন্তু যে আমার বয়স এবং আমার যে মন মতন বই, এইগুলো আমি কিভাবে পাবো? এই যে হকার ভদ্রলোক, ওনার নাম ছিল কাজল। এই সে কাজল কাকা ডাকতাম আমি। তো কাজল কাকা আমাকে একদিন বললেন, আচ্ছা সরোয়ার, তুমি এক কাজ করো, তুমি হলো একদিন নীলক্ষেত যাও। নীলক্ষেত হলো কোথায়? উনি হলো আমাকে কিভাবে যেতে হবে এটা হলো একটা রাস্তা বলে দিলেন, যে তারপরে হলো পল্টন মোড়ের কাছে ফুটপাতে বই বিক্রি হয়, সেখানে তুমি গিয়ে তুমি খুঁজে দেখতে পারো, সেখানে তোমার মনের মতো কিছু বই পেয়ে যেতেও পারো। তো একদিন আমি হলো এটাকে উদ্দেশ্য করে কিছুদিন টাকা পয়সা জমাই আমি। ওই বাবা মা এবং যাকেই পেতাম হলো যে একটু ডিমান্ড একটু বেশি করতাম, যে আমাকে হলো আজকে আমাকে দেখা গেলো আমার মামা এসেছেন, আমি বললাম যে মামা তুমি আমাকে আজকে 20 টাকা, তোমার 20 টাকা দিতে হবে। এত টাকা কেন? তখন 20 টাকা কিন্তু অনেক টাকা। 20 টাকা ভালো, মানে মোটামুটি একটা ছোটখাটো একটা পরিবারের জন্য বাজার হয়ে যেত। তো এত টাকা দিয়ে কি করবা? যে আমি বলতাম যে আমার তো একটা দরকার আছে, আমি বই টই কিনবো। তো মামা হয়তো দেখা গেলো 20 টাকা চেয়ে 10 টাকা দিতেন। এভাবে মোটামুটি কিছু টাকা জমায়, যে প্রথম আমি পল্টন মোড়ে যাই। ব্যাপারটা হলো যে আমি যে রামপুরাতে থাকি, রামপুরা থেকে বাসে করে পল্টনে সহজে যাওয়া যেত। কিন্তু নীলক্ষেত জায়গাটা যে কোথায় তখন আমি চিনতাম, আর তখন ছোট ছিলাম, ঢাকা শহর এত ভালোভাবে চিনতাম না। কিন্তু এটা একটা সরল রৈখিক রাস্তা, যে রামপুরা থেকে গুলিস্তান বাস যায়, এর মাঝে হলো যে পল্টন মোড় পড়বে। তো আমি পল্টন মোড়ে গিয়ে দেখলাম অনেক অনেকগুলো লোক হলো যে ফুটপাতে বিভিন্ন ধরনের বই নিয়ে বসে আছেন। এখানে নানা ধরনের বই। তো বই দেখে আমার হলো যে আসলে তখনকার আমার একটা অবস্থা ছিল যে বই দেখে আমার মাথা ঠিক থাকতো না, যে আমার মানে মানে খুবই আগ্রহ ছিল যে আসলে যে কোনো বই দেখলে যে বইটা আসলে কিসের, বইটার ভিতরে কি আছে, এগুলো হলো জানার চেষ্টা করতাম। তো এখানে প্রথমেই যেটা হলো যে কমিক্সের বই আমি আগে লাইব্রেরিতে দেখতাম, যে হলো যে এইভাবে সুতো দিয়ে ঝুলিয়ে সাজিয়ে রাখতো। তখন আমি হলো যে ওই কমিক্সের বইয়ের মলার দেখেই সন্তুষ্ট থাকতাম। কিন্তু দাম জিজ্ঞেস করলে দেখা যেত মোটামুটি ভালোই দাম, এটা আমার পক্ষে ওই সময় সংগ্রহ করা সম্ভব নয়। তো ওইখানে গিয়ে দেখলাম যে প্রচুর কমিক্সের বই। এক এক দোকানি হকার, উনি হলো যে প্রচুর বই, কমিক্সের বইগুলো সাজিয়ে রেখেছেন। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা, এই বইগুলো আপনি কিভাবে বিক্রি করবেন? তো তিনি বললেন যে একটা বই 5 টাকা করে দাও। তো এখানে গুনে দেখলাম প্রায় হলো যে 30টার মতো বই, এবং কিছু ভালো পুরনো বই ছেঁড়া, এরকম করে 30টা বই। তো দেখলাম যে এই বইগুলোর মূল্য দাঁড়ায় হলো 150 টাকা। 5 টাকা করে 30টা বই 150 টাকা হয়ে যায়। তো ওনার সাথে আমি দামাদামি করলাম যে আচ্ছা, আমি আপনাকে যদি প্রত্যেকটা বই 2 টাকা করে দিই, আপনি দিতে পারবেন? বললেন না। এরকম দামাদামি হলো। তারপর শেষ পর্যন্ত ওনাকে বাধ্য করলাম অনুরোধ করে যে আচ্ছা আপনি 2 টাকা করে দিন। তো 30টা বই ওনাকে 60 টাকা দিলাম, কমিক্সের বই। এবং এখানে কিছু বই ছিল হলো রূপকথার, আর কিছু হলো সেবা প্রকাশনীর কিছু গোয়েন্দা কাহিনী বই, এগুলো কাজী আনোয়ার হোসেনের লেখা কয়েকটা বই। তারপর কিছু, আর এখানে যে প্রথম আমি 2টা বই জোগাড় করি সেটা হলো মার্ক টুয়েনের, যে সৌভাগ্যক্রমে বলা যেতে পারে যে অ্যাডভেঞ্চার অফ, এটা কি যেন বইটা, অ্যাডভেঞ্চার অফ টম সয়ার আর হাকলবিরি ফিনের বাংলা অনুবাদ। 2টো বই হলো যে আমি তখন পেয়ে যাই ওইখানে। তো আমি এগুলো, আমার কাছে প্রায় 100 টাকার উপরে কিছু টাকা ছিল, 120 টাকার মতো। 100 টাকায় যতগুলো বই কেনা যায় আমি চেষ্টা করলাম। আচ্ছা, এই শুরু হলো আর কি বই পড়া। মানে
আমি যদি বলি যে অন্য 10টা ছেলে পেলে যেরকম হলো যে তাদের একটা স্বাভাবিক জীবনযাপনে বাবা মা বাধ্য করেন যে পড়াশোনা করতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, গোসল করতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে। আহ, আমি ঠিক এর হলো যে বিপরীত ছিলাম, যে ওই বইগুলো হাতে পেয়ে আমার জীবনটা একটু ওয়ার্ড হয়ে উঠলো। আমি ওই বইগুলো নিয়ে যেখানে নীরব, আহ, যেখানে মানুষ নেই, এইসব জায়গায় গিয়ে বই পড়তাম। অনেক অনেক সময় মানুষ বলতো যে ছেলেটা বোধহয় পাগল, যে বই নিয়ে এখানে বসে বসে পড়ে। কারণ বাসায় বসে পড়ার সুযোগ ছিল না, কারণ এটা তো পাঠ্য বই না। আর যদি দেখা গেল যে আমার ক্লাসের বই নিয়ে বসে বসে, তাহলে হয়তো বাবা মা কিছু বলবেন না, কিন্তু এই বইগুলো নিয়ে বসলে তো তারা হলো যে প্রয়োজনে হলো যে ধাওয়া করবেন। তো আমার শুরু হলো যে অড লাইফ, যেটাকে বলা যায়। তো কি করলাম, যখন আমি বইগুলো হাতে এলো, পড়লাম, পড়ার পর দেখা গেল যে আমার এই জিনিসগুলো আসলে অন্যান্য বিষয়, যেমন অন্যান্য ছেলেরা খুব ধুমধাম খেলাধুলা করছে, তারা হলো যে খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমার এইটা খেলাধুলায় কোনো আগ্রহ নেই, আমার বই পড়ায় একটা নেশা ধরে গেছে যে আচ্ছা আর কি কি বই পাওয়া যায়। তো আরেকদিন কোনোভাবে কষ্ট করে হেঁটে, যে নীলক্ষেত কোন দিকে, বাসে গেলে একটা টাকা খরচ হবে এবং অনেক ঘুরে ফিরে যেতে হয়, সেজন্য আমি একটা লোকের সাথে হলো যে হেঁটে হেঁটে মানে মানুষকে বলে বলে যে নীলক্ষেত কোন দিকে, হেঁটেই চলে গেলাম অনেক রাস্তা। তো নীলক্ষেত গিয়ে আমি এই পুরনো বইয়ের ফুটপাতে বই বিক্রি করে এই জায়গাটা আবিষ্কার করলাম। সেখান থেকেও কিছু বই জোগাড় করলাম। এখানে সমস্যাটা হলো কি, যে নীলক্ষেত পল্টনে যে আমি এইসব খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম যে আমি যেই বইগুলো হলো যে আমার সামনে পড়ছে, এগুলো হলো যে হয়তো বা আমার জন্য উপযুক্ত নয়। বইয়ের দোকান কিছু ছিল নীলক্ষেত জুড়ে, নিউ মার্কেটও গিয়ে দেখলাম যে প্রচুর বইয়ের দোকান। এবং তখনকার সময় হলো যে আজিজ মার্কেটে কিছু কিছু বইয়ের দোকান, দু একটা বইয়ের দোকান হলো যে ছিল। তো আমি দেখলাম যে আমি যে বইগুলো হলো যে কিনতে চাই, সেই বইগুলো হলো কিনতে হলে প্রচুর টাকা পয়সার প্রয়োজন। তো আমি একটু হতাশই হলাম। নতুন বই এবং আমি যে বইগুলো চাই এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে। তো বাধ্য হলাম ফুটপাত থেকেই যা সংগ্রহ করা যায়, কিন্তু ফুটপাতে হলো খুব ভালো বই খুব সহজে পাওয়া যায় না। তবে এর ভিতর বাছাই করে, যে হলো আমি তখন একটা অভ্যাস হয়ে গেছে যে ভালো বই, যে আমার জন্য উপযোগী হোক, একটা ভালো সাহিত্য, যে রুচিসম্মত আর কি একটা বিষয়, একটা রুচিসম্মত সাহিত্য আমার বয়সের সাথে, আমার ম্যাচুরিটির সাথে যাচ্ছে, এই ধরনের সাহিত্যগুলো হলো যে আমি জোগাড় করি, এই ধরনের একটা উদ্দেশ্য ছিল। তো নীলক্ষেত ঘুরে খুব একটা বই মোটামুটি জোগাড় করতে পারিনি। কিছু হলো ইংরেজি বই দেখলাম যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেটা হলো এনিট ব্লাইটন নামে একজন লেখক আছেন, উনি হলো ব্রিটিশ লেখক। তো 7 সিক্রেট নামের অনেকগুলো বই, এবং এগুলো খুব কম দামেই, তখন হলো যে 10 টাকা করে হলো, তখন 10 টাকা কিন্তু অনেক অনেক টাকা, 10 টাকা করে হলো আমি কয়েকটা বই জোগাড় করলাম সিক্রেট 7-এর। তারপর হলো রোল ডালি নামের একজন লেখক, ওনার কয়েকটা বই যেমন আছে চকলেট ফ্যাক্টরি, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, তারপরে হলো জর্জ মার্ভেলাস মেডিসিন, এই দুইটা বই এখনো আমার কাছে আছে। তারপরে এনিট ব্লাইটন আরেকটা বই হলো এ হোল ইন হার পকেট শিরোনামে। তবে এই বইটার ভিতরে অনেকগুলো বই গল্প ছিল, ছোট ছোট গল্প। তো তখন আমি ইংরেজিতে হলো যে ইংরেজি পড়তে পারি বলা যেতে পারে, যে খুব একটা ভালো না, বেসিক ইংরেজিটা উচ্চে গিয়েছিলাম, কিন্তু যে একটু ডিপলি মানে এটা আমি পড়তে পারতাম না। তখন আমার হলো যে ওই আমি একটু গ্রামাটিক্যালি, যে ইংরেজি গ্রামারটা একটু বোঝার চেষ্টা করতাম, জানার শেখার চেষ্টা করতাম। সেখান থেকে আগ্রহ যে আমি তো পড়তে গিয়ে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না, আমাকে বুঝতে হবে। তো কি করলাম, আমি ওই বইগুলো জোগাড় করে হলো যে
যে বইগুলোর অপরিচিত শব্দ এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচারাল বিষয়গুলো যখন যেখানে আমি বুঝিনি, তখন গ্রামার বই এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে হলো যে শেখার চেষ্টা করলাম। তো দেখলাম এটা কাজে দিচ্ছে, যে একটা শব্দ সেটা আমি জানি না, সেটা আন্ডারলাইন করে হলো পাশে অ্যারো চিহ্ন দিয়ে আমি এটার অর্থ লিখে দিতাম। এইভাবে প্রচুর শব্দ মানে ইংরেজি সাহিত্যের সাথে আসলে আমাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এইটা একেবারে একদম খুব মনে প্রাণে যে করতাম তা না, মাঝে মাঝে যখন আমার সময় হতো কিংবা ভালো লাগতো, আমার মন চাইতো তখনই করতাম, এর বাইরে এটা করতাম না। কিন্তু অন্যান্য যে বিভিন্ন ধরনের বই পরিচিত হতে থাকলাম এবং মানুষদের কাছে জানতে চাইতাম যে আসলে কি ধরনের সাহিত্য কি ধরনের সাহিত্যের অস্তিত্ব আমাদের বাংলা সাহিত্যে রয়েছে। এই জিনিসগুলো দেখা গেল যে একজন চায়ের দোকানে বসে আছেন একজন ভদ্রলোক, আমাকে দেখে মনে হলো যে ওনার কাছ থেকে আমি বইয়ের ব্যাপারে হয়তো প্রশ্ন করলে কোনো উত্তর কিছু একটা খুঁজে পাবো, আমার মনে হয়। তো এরকম আন্দাজ করে করে হলো যে অনেকের কাছে জিজ্ঞেস করেছি, অনেকেই হলো আমাকে সাজেশন দিয়েছেন যে আচ্ছা তোমার তো এরকম এরকম বই পড়া উচিত, এই বইগুলো এইভাবে এইভাবে পাওয়া যাবে। তো একদিন আমাদের তখন ওই সময়টাতে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যে নানান ধরনের কার্যক্রম ছিল সেটা সবেমাত্র শুরু হচ্ছিল। তো একদিন একজন আমাদের এলাকারই এক বড় ভাই, উনি হলো যে বললো যে সরোয়ার, তুমি এত এই বইয়ের জন্য এত ঘাটাঘাটি না করে তুমি এক কাজ করো, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য হয়ে যাও, তাহলে তুমি তোমার যা ইচ্ছে, তুমি হলো যে বইয়ের সমুদ্র পাবে। সেখানে পৃথিবীর ক্লাসিক্যাল যত ধরনের সাহিত্য আছে, তোমাদের কিশোর বয়সের যে সাহিত্যগুলো আছে কিশোরদের উপযোগী, সেগুলো প্রচুর অনুবাদ তুমি পাবে, ভর্তি হয়ে যাও। আচ্ছা, আমি বললাম যে আচ্ছা দেখি। তো আমি তখন ভর্তি হলাম না, কিন্তু আমার হলো যে বই জোগাড় করার একটা প্রবণতা, এক ধরনের নেশা তৈরি হয়ে উঠলো এবং আমি সেটা খুব মনে প্রাণে চাইতাম যে আমি প্রচুর বই পড়ি এবং সেটা আসলে এটা তখন আমাকে খুব আনন্দ দিচ্ছিল। এবং একটা বিষয় তখন আমি বুঝতে পারলাম যে ওই সময়টাতে যে বই পড়ার যে একটা সুবিধা, সেটা হলো যে আমি দেখতাম যে একটা সময় হলো যে আমার চিন্তা করার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, আমার চিন্তা করার দক্ষতাটা হলো যে বাড়ছে। তো এই যে সুবিধাগুলোর সাথে যখন আমি পরিচিত হয়ে উঠছি, তখন আমার নেশাটা আরো হলো যে প্রবল হয়ে উঠলো যে বই আমাকে জোগাড় করতে হবে। তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ভর্তি হওয়ার যে পরামর্শটা পেয়েছিলাম, তো আমি ভর্তি না হয়ে আমি কি করলাম, যে কাজল বাই ছিলেন, যে যিনি হলো যে হকার, যিনি হলো বিভিন্ন ভাঙারি জিনিসপত্র জোগাড় করতেন, উনার কাছে আমি বললাম যে ভাই, আমার তো একটা আইডিয়া আছে, সে আইডিয়াটা কাজে লাগাতে চাই। তো বললো কি আইডিয়া? আমি বললাম যে আচ্ছা, আমি আপনার মতো যদি এই যে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ভাঙারি কিনেন, এর ফাঁকে ফাঁকে তো আপনি বইও পান। হ্যাঁ পাই, নানা ধরনের বই। তো আমিও এটা করে দেখতে চাই, তাহলে কিছু বই আমি জোগাড় করতে পারবো। তো হলো কি, আমি এই কাজল ভাই হলো আমাকে একটা টুকরি জোগাড় করে দিলেন যে আচ্ছা যাও দেখো, তুমি যা জিনিসপত্র হলো যে জোগাড় করতে পারো আমাকে দিয়ে দিও, আমি তোমাকে ওই টাকা দিয়ে দেব। আমি তো উনি হলো যে রামপুরা এলাকায়, তারপর খিলগাঁও, এইসব এলাকায় ঘুরে ঘুরে জিনিসপত্র, ভাঙারি জিনিসপত্র, পুরনো পেপার, এগুলো জোগাড় করতেন। তো আমি দেখলাম, চিন্তা করে দেখলাম যে আসলে বই কোথায় কোথায় পাওয়া যেতে পারে। তো শান্তিনগর, তারপর হলো ধানমন্ডি, সিদ্ধেশ্বরী, ইস্কাটন, এইসব অঞ্চলে হলো অবস্থাপন্ন মানুষ থাকেন এবং বই পড়ুয়াদের থাকার সম্ভাবনা বেশি। আমি এই জায়গাগুলো টার্গেট করে হলো আমি টুকরি নিয়ে হকারদের মতো বের হলাম বই জোগাড় করার জন্য। তো আমি প্রথম যাই সম্ভবত সেটা ছিল মগবাজার কাজী অফিসের গলির পাশের গলিটা, ওটা সেঞ্চুরি গলি এখন বলে, সেঞ্চুরি আর্কেড মার্কেটের পিছনে একটা এলাকা, লাল বিল্ডিং এর হলো সে জায়গাটা। তো ওই এলাকাটায় আমি যাই এবং টুকরি নিয়ে চিৎকার করে করে কাগজ,
কাগজ এভাবে চিৎকার করে করে হলো যে আমি দেখতাম। আমি হলো যে সেখানকার যে গার্ড থাকতেন, তো ওনাদের জিজ্ঞেস করতাম যে এখানে কোন বাসায় কি কি ধরনের আসলে বই কাগজপত্র বিক্রি করার সম্ভাবনা আছে, এগুলো আমি যাচাই করে যেখানে দেখতাম হলো যে উপযুক্ত বই, যে গল্প, ম্যাগাজিন, নানা ধরনের ম্যাগাজিন, এইসব বই হলো যে জোগাড় করা যায়, সেই সব জায়গা থেকে হলো যে আমি বই কিনতাম। প্রথমত পেপার আমি কিনতাম না, আমি চেষ্টা করতাম যে কোথায় বই আছে। তো ওই বিল্ডিংটা আমি পুরো এলাকাটা ঘুরে এবং এখানকার যারা কেয়ারটেকার অথবা যারা হলো যে গার্ড ছিলেন তাদের সাথে কথাবার্তা বলে আমি কিছু বই জোগাড় করলাম। জোগাড় করে দেখেছি এখানে অসাধারণ কিছু বই আমার হাতে এসেছিল, যেমন বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের কয়েকটা বই, আমার এখন মনে পড়ছে না, কিন্তু বিভূতিভূষণ, তারপরে হলো সেলিনা হোসেনের কিছু বই, তারপর কয়েকটা ম্যাগাজিন, নানা ধরনের ম্যাগাজিন। আর একটা মজার ব্যাপার হলো তখন আমি রিডার ডাইজেস্ট নামে একটা পত্রিকা যে অস্তিত্ব আছে সেটার সাথে পরিচিত হই, এবং সেদিন আমার হাতে রিডার ডাইজেস্টের প্রায় কয়েকশো কপি আমার হাতে মানে আমি পেয়েছিলাম। এগুলো এখনো আমার কাছে আছে বাসায়। তো তখন আমি বুঝলাম যে এইভাবে হকারদের মতো করে যদি আমি বই জোগাড় করার চেষ্টা করি তাহলে আমি যে বইগুলো চাচ্ছি এগুলো মোটামুটি পাবো। তো সেদিন শান্তিনগর এবং ইস্কাটন, সিদ্ধেশ্বর, এইসব এলাকায় চেষ্টা চালিয়ে আমি প্রচুর বই জোগাড় করলাম, এবং আমি একদম হলো যে এডিক্টেড হয়ে গেলাম বলা যেতে পারে, যে আমি বই ছাড়া আমি আসলে মানে থাকতে পারছি না। আমার রাতে ঘুমাচ্ছি না, পড়ে যাচ্ছি, আমার খাওয়ার খবর নিয়ে আমি পড়ে যাচ্ছি, এরকম একটা মানে আসক্ত হয়ে গেলাম আর কি। যে তো সেটা মূলত ছিল আনন্দের, যে বইটা পড়ছি সেটা আনন্দেই পড়ছি, এবং সেটা আমাকে হলো যে আমাকে অন্যান্য কাজ, অন্যান্য বিষয় থেকে হলো যে বিরত রাখছে কেন, আমি প্রচুর আনন্দ পাচ্ছিলাম। তো এইভাবে অনেকদিন চেষ্টা চরিত্র করে বিভিন্ন ধরনের বই জোগাড় করি। তারপর কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়, যে যারা হলো যে তারা হলো যে বই জোগাড় করে দিত। অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন অনেকেই, এবং এজন্য আমাকে অনেকে খুবই ভালোবাসতেন, যে এই ছেলেটা তো বইয়ের প্রতি খুবই আগ্রহী দেখা যায়। এরপর আমি একটা সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ওই যে গাড়ি আসতো এলাকায় এলাকায়, সেখানে আমি সদস্য হওয়ার পর দেখি যে প্রচুর বই, মানে মানে আমার উপযুক্ত অনেক বই, নানা দেশের হলো রূপকথা, এটা সেটা, নানা ধরনের বই হলো যে জোয়ারের মতো আসতে থাকলো, আর আমিও একটা সিস্টেম করে একটা রুলস করে হলো যে পড়তে থাকলাম। এদিক দিয়ে স্কুল ফাঁকি দিচ্ছি, আমি ক্লাস করছি না, পরীক্ষা দিচ্ছি না, এভাবে অনেকটা সময় পার হয়ে গেল। তখন 2004 সালে, তখন মোটামুটি আমার লম্বা হয়ে গেছে আর কি, আমার তখন হলো 16-17 বছর বয়স। তো আমার তখন মনটা একটু খারাপ লাগতো যে আমি যে পড়াশোনা করছি না। তো আমার সমবয়সীরা অনেকেই প্রায় এসএসসি পরীক্ষা দিয়েছে, কেউ গ্রামের অনেকেই কলেজেও কেউ ভর্তি হয়ে গেছে, এরকমও আমার খুব খারাপ লাগতো। তো আমি কি করলাম, আমাদের বাসা ছিল রামপুরা, এবং আমার বাবা আমাকে বিভিন্ন স্কুলে ভর্তি করে করে হলো যে উনি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলেন আমার উপর। তখন উনি আর চাইতেন না যে আচ্ছা একে আরেকবার, কারণ উনি দেখেছেন যে তার ছেলে হলো যে স্কুলে ভর্তি করলেও সে পড়াশোনা মনোযোগী না, ঠিকমতো ক্লাস করছে না, তাহলে কি করা যায়। তো আমাকে দিয়ে যে পড়াশোনা হবে এই চিন্তা থেকে উনি একদম হলো নিষ্কৃতি নিলেন আর কি বলা যেতে পারে। তো আমি একটা সময় গিয়ে নয়াটোলা, এখানে একটা স্কুল ইউসেফ টুইটা বুটফিল্ড স্কুল, সেখানে মানে সুবিধা বঞ্চিত শিশুরা বিশেষ করে তারা হলো যে পড়াশোনা করত।
তো ওই স্কুলে আমি গিয়ে যোগাযোগ করি, নিজে থেকে যোগাযোগ করে একজন শিক্ষিকার সাথে, কামরুন্নেসা আপা ছিলেন, উনি আমার ক্লাস টিচার ছিলেন আর কি। তো সেখানে আমি ভর্তি হই এবং ইউসেপ স্কুলের যে বিষয়টা ছিল সেখানে 6 মাসে হলো যে একটা ক্লাস শেষ করতো, মানে 6 মাসের সেশনে একটা ক্লাস শেষ করে আবার হলো মানে 1 বছরে হলো দুটো ক্লাস শেষ করতো। তো আমি গিয়ে হলো 2004 সালে ক্লাস 6-এ হলো কয়েক মাস হলো ট্রায়াল দেই। টিচাররা দেখতে চাচ্ছিলেন যে আসলে আমি পড়াশোনায় কতটুকু মনোযোগী, অথবা আমার মেধা বুদ্ধি জায়গাটাতে আমি কতটুকু কেমন, এটা ওনারা জানতে চাচ্ছিলেন। তো আমি ইউসেপ টুইটার পোর্টফিল্ড স্কুলে হলো যে কয়েক মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কয়েক মাস হলো আমি ক্লাস করলাম ক্লাস 6-এ। এবং আমি মোটামুটি কোনো পরীক্ষা টরীক্ষা না দিয়ে আমি 7ম শ্রেণীতে ভর্তি হই 2005 সালের জানুয়ারি মাসে। তখন আমি আমার প্রায় 17 বছর পার হয়ে গেছে এরকম। এইখানে 7ম শ্রেণীতে ভর্তি হই ইউসিপি স্কুলে। এরপর 2005 সালেই 8ম শ্রেণী পাশ করি। এবং এই স্কুলে পড়তে গিয়ে ওই সময়টাতে হলো যে বিভিন্ন বিষয় নিয়ে যে প্রাতিষ্ঠানিক পড়াশোনার উপর হলো আমার একটা বিতৃষ্ণা ছোটবেলা থেকেই ছিল। আমার নানাভাবেই এই পড়াশোনার প্রতি এক ধরনের অনাগ্রহ ছিল। তখন ইউসিপি স্কুলে পড়ার সময়, সেটা আমি স্কুলে দোষ দিচ্ছি না, ইউসিপি স্কুল এমন একটা স্কুল, তার প্রশংসা করতে হয়। এই স্কুল যদি না থাকতো হয়তো ঢাকা শহরের যে সুবিধাবঞ্চিত শিশুরা এই স্কুলে পড়াশোনা মানে তারা পড়াশোনা করতে পারতো না, তাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে ইউসিপি স্কুল। তো ইউসিপি স্কুলের এখানে আরেকটা এই ফাঁকে আমি একটু গল্প বলি যে ইউসিপি স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে এবং নিউজিল্যান্ডের একজন অধিবাসী, ওনার নাম হলো লিন্ডসে অ্যালান চেইনি। আমাদের দেশে 69-এর ঘূর্ণিঝড়ের সময় ব্রিটিশ রিলিফ ওয়ার্ক ওনারা হলো যে বাংলাদেশে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এসে হলো যে আমাদের দেশে ত্রাণ নিয়ে, শিক্ষা, মানে আমাদের বিভিন্ন অবকাঠামোগত ব্যবস্থা নিয়ে ওনারা হলো যে কাজ করেছেন। তো লিন্ডসে অ্যালান চেইনি এসে দেখলেন এই দেশে প্রচুর দরিদ্র অসহায় মানুষ হলো শিক্ষা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তো উনি প্রতিষ্ঠা করলেন ইউসেপ। ইউসেপের মানেটা হলো যে ইউসেপ, ইউ আন্ডার প্রিভিলেজ, সি চিলড্রেন, ই এডুকেশনাল, পি প্রোগ্রাম। এই ইউসেপ নাম দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা জায়গায় হলো যে 25 জন ছাত্রছাত্রী নিয়ে, যে সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রী নিয়ে ওনার হলো যে ইউসেপের যাত্রা শুরু করেছিলেন। এবং দীর্ঘদিন চেষ্টা চালিয়ে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ওনার নিজের দেশ নিউজিল্যান্ড, সেখান থেকে অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনুদান এনে উনি হলো যে ওনার স্কুলগুলো চালিয়েছিলেন। আজকে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে হলো ইউসিপি স্কুল আছে এবং ঢাকা শহরেই অনেকগুলো স্কুল, আর হলো কয়েকটা টেকনিক্যাল স্কুল আছে। তো ইউসিপি স্কুলের এবং ইউসেপ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটা আমি মনে প্রাণে চাই, যেহেতু তারা হলো যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। তো ইউসিপি স্কুলে পড়ার সময় আমার একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি। আর আমার এই যে আমার স্কুল পালানো এবং বইয়ের প্রতি যে আমার একটা মানে আগ্রহ এবং টান, এতে আমার স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার প্রতি আমার একটা ঝোঁক উঠে গিয়েছিল। এবং যে আমি নিজে থেকেই কিছু শিখি, এবং নিজে থেকে শেখার একটা বিষয় আছে যে সেটা হলো যে ভালোভাবে অথবা আন্তরিকভাবে একটা শিক্ষা গ্রহণ করা যায়। যে বই পড়ার যে একটা প্রভাব,
এবং যে একটা অনুপ্রেরণা, সেটা হলো লেখালেখির দিকে আর কি যাওয়া, কোনো একটা সৃষ্টি করা। তো তখন পড়াটা একটু কমে আসতে থাকে, অবজারভেশন এইসব বিষয় নিয়ে লেখার চেষ্টা করা, ভাবা, এইগুলো নিয়ে হলো যে তখন আমি একটু ব্যস্ত হয়ে উঠি। রাতের সারা রাত ঢাকায় ঘুরি, তারপর বিভিন্ন মানুষদের দেখি। যাই হোক, এর ভেতরে আমি কবিতা লিখতাম, গান তৈরি করার চেষ্টা করতাম, সুর দেওয়ার চেষ্টা করতাম। তো এই সময়টা হলো আমার জীবনের একটা, বলা যেতে পারে খুব খুব বাজে একটা সময় গেছে। যে জীবনের মানে এই সময়টা হয়তো সবারই, যেমন 20, 21, 22, 23 বছর বয়সটা সবারই জানি না কার কেমন যায়, আমার ক্ষেত্রে খুবই বাজে গেছে। আমার কোনো কিছুই ভালো লাগতো না। তো তখন দেখতাম যে রাতে রিক্সা নিয়ে বের হলে যে একটা শান্তি, যে এক ধরনের স্বাধীনভাবে ঘোরাফেরা করা, এক ধরনের মানে মুক্তি। আমি জীবন থেকে, জীবনের যায় ঝামেলা থেকে অনেকটা মুক্ত, এবং মাঝে মাঝে দিনের বেলাও বের হতাম। তো এই সূত্র ধরে ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচার, এই ভদ্রলোকের নাম হলো ফেরদৌস হাবিব খান, ওনার সাথে আমার পরিচয় হয়, এবং তিনি বললেন যে আচ্ছা, আমি আপনাকে তো আর্কিটেকচার বিষয়টা নিয়ে আপনাকে কিছু শেখাতে চাই। তো ফেরদৌস হাবিব খান ছিলেন এই মানে বন্ধুর মতো একজন মানুষ, খুবই ভালো মানুষ বলা যেতে পারে। তো তিনি আমাকে 1 বছর হলো চেষ্টা করেছেন যে আর্কিটেকচার বিষয়টা আমাকে শেখানো। এইখানে আমি কিছুদিন আর্কিটেকচার বিষয়ে বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা নিলাম, শিখলাম। তারপর উনি উনি আবার কিছুদিন পর অস্ট্রেলিয়া চলে যান, আমার ওই বিষয়টার পরে শেখা হয়ে ওঠেনি। তবু আমি ওইখানে যা শিখেছি, ডিজাইন, তারপর হলো যে আর্কিটেকচার বিষয়ে যে ধারণাগুলো, এগুলো নিয়ে আমি এখনও টুকটাক কিছু কাজ করার চেষ্টা করি। তো মিউজিকটার সাথে জড়িত হয়ে আমি মোটামুটি কিছু গান তৈরি হয়, আমি কয়েকটা গান লিখি, তখন আমি উদ্বুদ্ধ হয়ে আচ্ছা, আমি মিউজিকটা ঠিক মতো করার চেষ্টা করি। তো কয়েকটা গান টান লিখি। এর ভেতর আবার মাঝখানে একটা অ্যাড এজেন্সিতে আমি চাকরি নেই, সেখানে ছোটোখাটো একটা কাজ করতাম। দীর্ঘদিন আমি সেখানে কাজ করি আর গান লেখার চেষ্টা করে এসেছি। এর ভেতরে বইপত্র মোটামুটি পড়েছি, চেষ্টা করেছি। তো গান আমি এর ভিতর চেষ্টা করেছি যে আমি গানটার সাথে একদম ভালোভাবে জড়ানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখেছেন যে প্রথম আমি 2017 সালে গান নিয়ে মানে মানুষের সামনে আসি। একদিন তখন আমি চাকরি করি একটা অ্যাড এজেন্সিতে। তো রাতে বের হওয়ার অভ্যাসটা আমার তখনও ছিল। চাকরি করি আর শুক্র শনিবারগুলোতে বিশেষ করে ছুটি থাকতো, তখন আমি বের হতাম। তো 17 সালের সম্ভবত জুন জুলাই মাসের কোনো একটা সময় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় হলো রাতের বেলা, মানে প্রায় মধ্যরাতের দিকে, কৃষ্ণপক্ষ নামে একটা ব্যান্ডের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানকার একজন হলো যে সদস্য ইয়াসির আরাফাত রুবেল, এই ভদ্রলোক একজন আরিয়ান নামে তাদের এই ব্যান্ডমেট, ওনারা হলো যে ফুটপাতে বসে গিটার বাজাচ্ছিলেন। তো আমি ওনাদের কাছ থেকে গিয়ে গিটারটা চেয়ে রিক্সায় বসে হলো যে আমার একটা গান মায়াগো কান্দোনা আসমান বেচে শাড়ি কিনে দেবো, এটা গাইলাম। ওই ভদ্রলোকেরা হলো যে ক্যাপচার দিলেন, দিয়ে সেটা ফেসবুকে আপলোড করে দিলেন। সেই প্রথম আমি হলো যে মানুষের সামনে আসি। এরপরে 2019 সালে আরেকবার হলো আমি ওই গানটার সূত্র ধরেই হলো যে মানুষের সামনে আসি। আর ইদানিং 2021 সালের হলো যে নভেম্বরে আবার আমি হলো যে ওই আমাকে নিয়ে একটা হলো নিউজ পোর্টাল, তার হলো ফিচার করেন আমাকে নিয়ে, আমার গানটা নিয়ে। তখন আমি আবার মানুষের সামনে আসি। আর কিছুদিন আগে একটা ইংরেজি গান আপনারা দেখেছেন যে 500 মাইলস, একটা আমেরিকান ফোক সং, এটা নিয়ে আমি মানুষের সামনে এসেছি। মায়াগো কান্দোনা এই গানটা ইদানিং হলো যে মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছেছে, আমি যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এই গানটার একটা গল্প আছে, যে গানটা কিভাবে হলো যে
আমি অ্যারেঞ্জ করেছিলাম আর কি, তৈরি হয়েছিল। তো বছর 10 আগে আমার একটা বোনের মেয়ে, ওর নাম হলো তাজলুবান নূর। তো ওর মা হলো চাকরি করতো এবং আমার মায়ের কাছে এই মেয়েটা থাকতো উম, অনেকটা সময়। তো সে তখন হলো যে দুধের বাচ্চা আর কি, তার মায়ের চাকরি করতে হতো। তাছাড়া আমার বোনের কোনো উপায় ছিল না তখন। আমার মা তাকে দেখতো। তো এর ভেতর হলো আমার মা যখন রান্না বান্না করতেন, ব্যস্ত থাকতেন, তখন হলো তাকে আমার হলো যে শান্ত, যে কান্নাকাটি করতো সেটার জন্য শান্ত রাখতে হতো। তো এখন তাকে কোলে নিয়ে ঘুরলেও হলো যে আরো কান্নাকাটি করতো বেশি। তো আমি অনেক দেখে বুঝে শুনে একটা ব্যাপার আবিষ্কার করলাম যে পায়ের উপর রেখে, যে আমি হলো পা ছড়িয়ে বসে আমার পায়ে একটা বালিশ রাখলাম, এখানে ওকে হলো যে শুয়ে পা নাড়লে সে হলো যে কান্নাকাটি করতো না। তো এটা একটা অনেকটা কষ্টকর প্রসেস। তো আমি তো আর একটা ব্যাপার ছিল যে পা নাড়ানোর সাথে আবার গান গাইতে হতো, না হলে কান্নাকাটি করতেই থাকতো। তো গান যখন গাইতাম কান্না থামিয়ে দিত। তো এই যে তার যে কান্নাকাটি, যে কাঁদতো, তার যে একটা সংকট, সে তার মাকে পাচ্ছে না। এবং আমার ওই বয়সটা, এবং তখনও আমার একটা সংকটের সময় ছিল নানাভাবে, আম, জীবন নিয়ে, জীবিকা নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে। তখন একটা হলো যে লেজে গুবরে অবস্থা। তো যাই হোক, তো আম, কোনোভাবে সেই গানটার একটা ধারণা আমার মাথায় আসলো তার কান্না থামানোর জন্য, যে আচ্ছা, তো বোনের মেয়ে যেহেতু, সে তো রূপক মাই বলা যেতে পারে। তো তাকে আমি, আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে হলো যে আহ, আমাদের যে আগের প্রজন্ম, যে আমার বাবা, চাচা, মামা, খালু, উনারা হলো যে মাকে মায়া বলে সম্বোধন করতেন। মায়া, যে মায়া এটা, মায়া ওইটা, আর বাবাকে বাবা, আব্বা এগুলো বলতেন। কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগতো, যে মায়া, মাকে মায়া বলে সম্বোধন করার বিষয়টা আমার হলো যে আমার কাছে একটা আম, খুব একটা বিশাল ব্যাপার মনে হতো। তো সেই আমার বোনের মেয়েকে হলো যে যে মা সম্বোধন করে হলো যে তার কান্না থামানোর জন্য আমি তাকে হলো যে নানা ধরনের ঘুম পাড়ানোর গান গাইতাম এবং তাকে হলো যে ঘুম পাড়ানোর চেষ্টা করতাম। তো এই সূত্র ধরেই যে মায়া গো কাইন্দো না, এখন সে একটা বাচ্চা মানুষ এবং তাকে মা বলছি, এই যে বিষয়টা, এবং আমার ওই সময়টা যে আমার টানা পূরণ, জীবনের নানা ধরনের সংকট, সেটার একটা প্রভাব সেখানে অবচেতনভাবেই উঠে এসেছিল, যে মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেন। এখন এটা তো আর আমার মাকে বলতে পারবো না, সেটা বলেছি আমার রূপক মাকে। তো তার অভাবটা ছিল যে তার মাকে একটা একটা দিনের একটা দীর্ঘ সময়, প্রায় সেটা 8 ঘন্টা, তার মাকে কাছে পেত না। তখন তো তার হলো যে স্তন নেয়ার প্রয়োজন ছিল। এই যে তার অভাবটা, তার অভাব এবং তাকে মানে তার কান্না থামানো এবং তার যে সংকট এবং আমার সংকট, আমার মানসিক অবস্থা, সব মিলিয়ে এই গানটাতে হলো যে ভর করলো আর কি। আহ, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাড এজেন্সিতে চাকরি করছি। এ- এটা যখন করোনা, যে লকডাউন আর কি, লকডাউন থেকেই তো সংকটটা তৈরি হয়েছিল, যে মানুষের জীবনযাপনে যে অর্থনৈতিক সংকটের যে প্রভাব, সেটা একমাত্র হয়েছিল করোনার কারণে। এবং শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হলো যে তৃণমূল পর্যায় থেকে একদম হলো যে প্রচুর ধন সম্পদওয়ালা মানুষেরাও এটার শিকার হয়েছিল। তো এইখানে সেই করোনার যে মহা সংকটের শিকার আর প্রভাব আমার উপরেও পড়েছিল। 2020 সালে মার্চ মাসে যখন লকডাউন হয় বাংলাদেশে, তখন আমার হলো যে চাকরিটা ঠিক সেই মাসে নয়, 1 মাস পরে এপ্রিল মাসে হলো আমি যে প্রতিষ্ঠানটাতে যে কাজ করতাম, সেই প্রতিষ্ঠানটির যে কর্ণধার উনি আমাকে ডেকে বলল যে আচ্ছা, সরি সরওয়ার, আমাদের তো এখন কোনো ব্যবসা হচ্ছে না, তো তুমি অন্য একটা ব্যবস্থা করে নাও, দেখো কি করা যায়। তো এর মানে হলো যে আমার হলো যে এখানে আর চাকরি নেই, মানে ছাঁটাই করা হলো বলা যেতে পারে। তো এই যে একটা সংকট,
যে আমি দীর্ঘদিন ধরে একটা চাকরি করে মোটামুটি একটা ভালো একটা স্যালারি, মোটামুটি একটা স্যালারি পেতাম, যেটা দিয়ে হলো যে আমার পরিবারের মানুষজন এবং আমার জীবন জীবিকা নির্বাহ করতাম। সেটার একটা বড় ধরনের বাধা পড়লো। যে তখন দেখা গেল যে আমি প্রায় হলো যে কয়েক মাস, ৫-৬ মাস হলো যে ঘর ভাড়া দিতে পারিনি। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যার থেকে উতরে যাওয়ার অনেক চেষ্টা করেও পেরেছি অথবা কিছুটা পারিনি, এরকম হয়েছে। তো এর ভিতরে করোনার আগে যে একটা বড় সংকট জীবনের, যে সেটা বলছি যে করোনার আগে মানে আমার হলো যে বিয়ের কথা হচ্ছিল। তো এই এপ্রিলে আমার লাস্ট স্যালারিটা পাই। এরপরে হলো যে আমি মানে কোনো অর্থনীতি মানে আমার কোনো আয় রোজগারের আর ব্যবস্থা নেই। তো তখন আমি আবার জুন মাসে বিয়ে করি। বিয়ে করার পর আগে হলো যেভাবে হোক কোনো না কোনোভাবে কোনো সংকটের ভিতর দিয়ে গেলেও এতটা হলো চাপ মনে হয়নি। কিন্তু বিয়ে করার পর যে একটা মানুষের দায়িত্ব নেওয়া, যে আমার স্ত্রী, তার ভরণ পোষণ কিংবা তাকে টেক কেয়ার করার যে একটা ব্যাপার, সেখানে জীবনযাপনে অর্থের একটা গুরুত্ব রয়েছে, সেটা আপনারা ভালোভাবেই জানেন। সাধারণত আমরা দেখি যে মানুষ হলো যে অনেক প্রস্তুতি নিয়ে টাকা পয়সা জমিয়ে হলো যে বিয়ে শাদির দিকে এগোয়। তো আমারটা ঠিক উল্টো। যখন আমার হলো যে জীবনযাত্রায় হলো যে একটা ছন্দপতন ঘটে, যখন আমি হলো যে চাকরি হারা হই, তখন আমার হলো যে বিয়ে করতে হয় আর কি। সেটা আগে থেকেই হলো যে ছিল, মানে কথাবার্তা চলছিল যে আমার হলো যে জুনে বিয়ে। যাই হোক, এই মানে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি বলা যেতে পারে। সেখানে হলো আমি তখন বিয়ে করি। বিয়ে করার পর এখন তো আমার জীবন হলো যে আরো আরো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠলাম। আরো হলো যে ঝামেলার মুখোমুখি হলাম। যে আগে একা ছিলাম, ভাই বোন ছিল, মা বাবা ছিল, তাদেরকে হলো সাহায্য না করলেও চলে। আমি ইনকাম করে তাদেরকে যদি কিছু দিই বা না দিই, এটা কিছু যায় আসে না। কিন্তু আমার স্ত্রী যখন এলো, আমি যখন বিয়ে করলাম, তখন তো একটা বাড়তি দায়িত্ব। এটা আমাকে মানে ভীষণভাবে হলো যে খুব ফার্স্ট্রেটেড করে তুললো যে আমি কি করব। তো অনেক 2-3-4-5 মাস এরকম হলো যে চিন্তা ভাবনা করে কোনো যখন উপায় পাচ্ছিলাম না, তখন আমার যে রিক্সা চালানোর যে অভিজ্ঞতাটা, যে আমি রাতে ঢাকা শহর ঘুরতাম, এবং সেটা ছিল হলো এটা এমনি ঘোরা জাস্ট সেটা। কিন্তু সেই অভিজ্ঞতাটা আমি কাজে লাগালাম কিভাবে, যে দেখলাম যে এটা আমাকে এখন একটা কোনো যদি ব্যবসা করতে যায়, তো ব্যবসা করতে গেলেও ন্যূনতম একটা পুঁজির দরকার। সে পুঁজিটা আমার হাতে নেই। আমি একটা মানে এই সময়টা এরকম যে কোথাও চাকরিও পাওয়া যাচ্ছিল না কোথাও। আর আমি যেহেতু অ্যাড এজেন্সি রিলেটেড কাজে হলো পারদর্শী, তো আমাকে হলো যে কোনো কাজ করতে গেলে হলো যে অ্যাড এজেন্সিতেই করতে হবে, এছাড়া তো আমি কোনো কাজ পাবো না। আর যাই পাওয়া যাবে সে সে যে স্যালারি অথবা যে অ্যামাউন্টটা পাওয়া যাবে, সেটা দিয়ে আমার তেমন কিছু হবে না। তো শেষে অনেক ভেবেচিন্তে কি করলাম, যে রিক্সা চালানোতে লেগে গেলাম। যে আচ্ছা, সবকিছু মানে মাথা থেকে সরিয়ে দিয়ে যে আমাকে আগে অন্তত সারভাইভ করতে হবে, বাঁচতে হবে, খেয়ে পরে অন্তত 3 বেলা খেয়ে আমাকে বাঁচতে হবে। তো এর ভিতরে আমার বউকে, আমার স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিলাম। কয়েক মাস, 6-7 মাস ছিল। আমি হলো একটু প্রস্তুতি নিলাম কিছু টাকা পয়সা জমিয়ে, তারপর আমার আবার স্ত্রীকে নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে যে যে রিক্সাটা আমি চালাচ্ছি, এর কারণ হলো আমার আর কোনো উপায় নেই। নিরুপায়, মানে রিক্সা যখন মানুষ চালায়, আপনারা দেখে থাকবেন যে এখানে এই পেশাটার সাথে সবাই জড়িত হলো যে নিরুপায় হয়ে। মানে এটা হলো একটা পরিশ্রমের কাজ। এখানে হলো যে মানুষ দীর্ঘদিন থাকতে চায় না। কারণ হলো যে রিক্সা চালাতে গেলে শারীরিক হলো যে বিশাল একটা ঘাটতি হয় এবং শরীরের উইকনেস তৈরি হয়। তো এই কাজটার সাথে মানুষ হলো স্বাচ্ছন্দ্য বোধ করে না, কেউই না। যারা রিক্সা চালান তারা চেষ্টা করেন যে হলো যে আমার এই সাময়িক যে সমস্যাটা, এটা থেকে উঠতে যেতে পারলে আমি আর রিক্সা চালাবো না। তো যাই হোক, আমারও দিন
মানুষের দিন ঘোরে, মানুষের হলো যে দুঃসময় আসে, সুসময়ও আসে। তো আমি আশা করছি যে সুসময় আসবে। আর একটা বিষয় হলো যে আমার ইদানিং যে আমি মানুষের কাছে হলো যে পরিচিত হলাম যে গান গেয়ে, একটা জিনিস দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের বা মানে যারা হলো যে গান প্রকাশ করেন সেই প্ল্যাটফর্মগুলো, তো ওইখানে অনেকেই আমার কাছে এসেছিলেন। ওই প্ল্যাটফর্মগুলোর যারা হলো যে মিডিয়া মানে যারা মানে যোগাযোগ করেন আর কি, সেসব মানুষ এসেছিলেন, কিন্তু আমার তেমন বনাবনি হয়নি। তারা হলো তাদের ব্যাপারটা হলো যে কন্ডিশন থাকে, গান আমার যে গানটা এটা হলো তাদেরকে দিয়ে দিতে হবে এবং খুব সামান্য পরিমাণে একটা অ্যামাউন্ট দিতে চান, যেটা দিয়ে আসলে পোষায় না। এবং একটা গান আমি একটা গান আমি তৈরি করেছি, এই গানটা হলো আমার সন্তানের মতো। তো এই গানটা হলো ৬২ বছরের জন্য এটার কপিরাইট বিক্রি করে দিতে হবে। তা আমি এখন যে আমার যে বয়সটা, এই বয়স থেকে আমি তো হয়তো আর ৬২ বছর বাঁচার সম্ভাবনা নেই সাধারণত। তো এই জন্য আমি সবাইকেই ফিরিয়ে দিয়েছি। আমি এখন যেটা চেষ্টা করছি সেটা হলো আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা হলো আমাকে ভালোবাসেন, তারা নানাভাবে সহায়তা করে যাচ্ছেন। যে ইদানিং আমি কয়েকটা গানের রেকর্ডের উদ্যোগ নিয়েছি। তো এখানে একজন অস্ট্রেলিয়ার প্রবাসী, এই ভদ্রলোক হলো, ওনার নাম বলবো না কারণ ওনারা মহান মানুষ, ওনাদের নাম প্রকাশ করতে চান না, সে কারণেই আমি হলো যে ওনার নামটা না বলি। তো এই যে উনি হলো আমাকে $200 অস্ট্রেলিয়ান দিয়েছেন যে আমি যেন একটা দুইটা গান রেকর্ড করতে পারি। আর এখানে যে মিউজিক ডিরেক্টর মুইজ ভাই, বক্ররেখা ব্যান্ডের উনি কর্ণধার, তো উনি এই ট্র্যাক গোছানোর কাজটা হলো করে দিচ্ছেন। আর তারপরে হলো এখানে এই গানে রোশন কবির বিপুল ভাই, উনি গান পোকায় হলো যে দোতারা বাজান, উনি দোতারা বাজিয়ে দিবেন। তারপর হলো আরেকজন ভাই আছেন যিনি আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসেন, উনি বাঁশি বাজিয়ে দিবেন। আমার এখন যে পরিস্থিতিটা সেটা হলো যে মানুষের ভালোবাসার কারণে আমি এই গানগুলো রেকর্ড করতে পারছি। এবং আমি এই গানগুলো রেকর্ড সম্পন্ন করার পর এবং হয়তোবা কিছুটা ভিজুয়ালাইজেশন হবে, ফ্রেমিং হবে, তারপর আমি একটা এই খুব দ্রুতই চেষ্টা করছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে এই গানগুলো প্রকাশ করার। কারণ হলো আমার ছোট মানে একটা মোটামুটি কিশোর বয়স থেকে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি গান করব। তো এই গানগুলো, আমার যে গানগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই চেষ্টা, এবং এইগুলো শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে হলো যে আমি পারছি। আসমান বেচা শাড়ি কিনারম, মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনারম। আসমানের মালিক যদি করে রাগারাগি, আসমানের মালিক যদি করে রাগারাগি, আমার মার কাপড় সিরা কোয়াম, মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনারম। লোক কিনব সুন্দরে নীল আসমান, মেলায় হইব জগতের বড় ভাগবান। লোক কিনব সুন্দরে নীল আসমান, মেলায় হইব জগতের বড় ভাগবান।
সুরজের মালিক হইব, সান্তারা সুরজের মালিক হইব, সাবকাওয়ালা দলিলে লেখাপড়া করবাম। মাগো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেম। শাড়ি কিনা বাহিরে টেহা থাকব, টেহা লয়া ডায় বানি বেজায়াম। শাড়ি কিনা বাহিরে টেহা থাকব, টেহা লয়া ডায় বানি বেজায়াম। দিন ফুরাইব অভাবের মায়া গো, দিন ফুরাইব অভাবের মায়া গো, সারা জীবনের লাইগায় আমরা সুরি হইবাম। মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেম। মায়ারে বোঝ দাও নিরার তো কিছুই না, এই দুঃখ থুয়া আমি কোন হানো পালাই। মায়ারে বোঝ দাও নিরার তো কিছুই না, এই দুঃখ থুয়া আমি কোন হানো পালাই। পাতনা পায়া সরোয়ারে কয়ে গো, পাতনা পায়া সরোয়ারে কয়ে গো, মারিতে গোয়রা গোয়রায়া সিল্লায়া কানবাম। মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেম। আসমানের মালিক যদি করে রাগারাগি, আসমানের মালিক যদি করে রাগারাগি, আমার মার কাপড় সিরা কোয়াম। মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেম। মায়া গো কাইন্দো না, আসমান বেচা শাড়ি কিনা দেম।